সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। দর্শক, শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল এবং সিজন পরিবর্তনের এই মৌসুমগুলোতে একজন ব্যক্তির কী কী ধরনের রোগ ব্যাধিতে আক্রান্তের ঝুঁকি রয়েছে, আমরা আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং এ বিষয়ে আলোচনায় যিনি আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন, তিনি একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার চিন্ময় কুমার সাহা, যিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, সিজন পরিবর্তনের সাথে সাথে একজন ব্যক্তির কিন্তু নানা ধরনের রোগ ব্যাধি আক্রান্ত করে থাকে কিংবা জটিলতায় আক্রান্ত হয়ে থাকে। তো এই যে বর্ষার এই মৌসুমটিতে কী কী ধরনের জটিলতা হওয়ার শঙ্কা রয়েছে একজন ব্যক্তির? ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, বর্ষাকাল এসেছে, গরমের পরে বর্ষাকাল। সবাই কিন্তু বেশ আনন্দের সাথে সেই বর্ষাকাল উদযাপন করার ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে, কারণ এই বর্ষার সাথে সাথে অনেক রোগ জীবাণু এই বর্ষার জলের সাথে চলে আসে। তো সেই সাবধানতার কথাই আজকে আমরা আলোচনা করব। বর্ষাকাল হলে পরে আমরা জানি যে জলাবদ্ধতা তৈরি হয়, আর জলাবদ্ধতা হলে মশার বংশ বিস্তার হয়। তো মশাবাহিত রোগগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আপনারা সবাই জানেন এখন ডেঙ্গু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সবাই ডেঙ্গু সম্পর্কে অনেক সচেতন। আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ, ওরা মশার বিরুদ্ধে একেবারে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন, যাতে এই মশাবাহিত রোগ থেকে আমরা রক্ষা পাই। তো সুতরাং এই ডেঙ্গু সম্পর্কে আমাদের সতর্ক হতেই হবে। আর ডেঙ্গুর সাথে একই রকম চরিত্র নিয়ে আমাদের আসে চিকনগুনিয়া, যেটা হয়তো আমাদের ডায়াগনোসিসে থাকে না, রোগী এমনি ভালো হয়ে যাচ্ছে। তো এটাও একটা মশাবাহিত রোগ। আরেকটা থাকে হচ্ছে মশাবাহিত রোগ ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া আমাদের দেশে একটা নির্দিষ্ট অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলটাতে বেশি হয়, কিন্তু সারা বাংলাদেশেও কিন্তু এই বর্ষাকালে যেহেতু মশার প্রাদুর্ভাব হয়, তো সুতরাং এই ম্যালেরিয়া সম্পর্কেও আমাদের একটু সচেতন হওয়া লাগবে, যে জ্বর নিয়ে আসলে কোনো রোগী যেটা ম্যালেরিয়া হলো কিনা, এটাও কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখনই এই বর্ষাকাল আসে আমাদের শহরাঞ্চলে বিশেষ করে জলাবদ্ধতা তৈরি হয়। আর জলাবদ্ধতা তৈরি হলে পরে আপনি জল নিষ্কাশনের যে আমাদের লাইনগুলো রয়েছে, এগুলোর সাথে পানীয় জলের লাইনেরও সংমিশ্রণ হয়ে যায়। এগুলো আমাদের অব্যবস্থাপনার জন্য যেরকম হয়, আবার দুর্যোগ দুর্বিপাকে এমনিও হতে পারে। তো এরকম যদি হয়, আমাদের এই পানীয় জলের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন পানিবাহিত রোগগুলো হয়ে যাবে। এগুলোর মধ্যে আমাদের হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলো হয়ে আমরা কিন্তু এই হেপাটাইটিস রোগে আমরা আক্রান্ত হই, এবং আক্রান্ত হয়ে অনেক দিন ভুগিও। এটাও একটা সমস্যা। আর আরেকটা এখন সারা বাংলাদেশ জুড়ে যেটা ভাইরাল হয়ে গেছে, যে ভাইপার, মানে রাসেল ভাইপারের কথা আমি বলছি। রাসেল ভাইপার সাপ এই বর্ষাকালে আমাদের এই নদীগুলো বেগবান হয়। আর আমরা যেহেতু রাসেল ভাইপারের যে জায়গা, থাকার জায়গা, এটা আমরা নিজেদের প্রয়োজনে হোক না বুঝে হোক আমরা নষ্ট করে ফেলছি। এই রাসেল ভাইপার তখন তার নতুন আবাসের খোঁজে এই জলের মাধ্যমে, এই পানির মাধ্যমে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছড়িয়ে গেছে। সেজন্য আমরা সব জায়গায় দেখছি যে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলোই কিন্তু বর্ষাকালে আমাদের চারপাশে থাকে। আমরা বুঝে হোক না বুঝে হোক এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে এই ঝুঁকিগুলো কিন্তু আমরা চারপাশে জড়িয়ে নিচ্ছি। সুতরাং আমাদের সাবধান থাকতেই হবে। একদমই স্যার, যেহেতু রাসেল ভাইপার এই বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে আতঙ্কের একটি নাম, হঠাৎ এই যে বৃষ্টির সাথে নদী নালাগুলো উপচে পড়ছে এবং সেই সাথে রাসেল ভাইপার ছড়িয়ে যাচ্ছে, হঠাৎ এই বছর রাসেল ভাইপার নিয়ে জনমনে এত আতঙ্ক তৈরি হলো কেন, একটু জানবো আপনার কাছে। আচ্ছা, এখন যে কোনো জিনিস যখন নতুনভাবে আসে, আমরা কিন্তু তার প্রতি খুব বেশি আগ্রহী হয়ে যায়, যেটাকে আমরা আপনাদের সাংবাদিকতার ভাষায় সেন্সেশনাল নিউজ বলি। এখন রাসেল ভাইপার বরেন্দ্র অঞ্চলে রাজশাহীতে পাওয়া যায়, এটা কোনো নিউজ না, কারণ সে ওইখানেই থাকে। তো সে যখন তার থাকার জায়গাটা পরিবর্তন করে একটা নতুন অঞ্চলে রাসেল ভাইপার পাওয়া গেছে, ইট ইজ এ নিউজ। তো সুতরাং সবার এটার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে গেছে, যে আমার এখানে তো এইসব ছিল না, এইসব কেমন করে আসলো। এটা হচ্ছে একটা আগ্রহের বড় জায়গা, এক। আর দুই নম্বর কথা হচ্ছে যে আমরা তো আসলে রাসেল ভাইপার চিনি না। নিশ্চয়ই এটা চিনি না বলেই বিভিন্ন সাপ মানে নতুন পাওয়া গেলেই পরে আমরা মনে করছি এটা রাসেল ভাইপার। দুই, তিন নম্বর কথা হচ্ছে রাসেল ভাইপার বিষধর সাপ, কিন্তু বাংলাদেশে কিন্তু সবচেয়ে বিষধর সাপ রাসেল ভাইপার না। এটা হচ্ছে আমরা যেগুলোর বাংলা ভাষায় বলি শঙ্খচূড়, মানে এগুলো হচ্ছে কেউটে এবং কিং কোবরা, এইগুলো হচ্ছে সবচেয়ে বিষধর সাপ।
বাংলাদেশে যত বিষধর সাপ কামড়ায় এগুলোর মধ্যে রাসেল ভাইপারের তালিকা করলে 6 নম্বরে পাওয়া যাবে। আচ্ছা, তো সুতরাং রাসেল ভাইপার সম্পর্কে আতঙ্কিত হওয়ার আমার মনে হয় না কোনো কারণ আছে। এক, আর আপনাদের জন্য আমি একটা মানে বেশ স্বস্তির একটা নিউজ দেব এই জন্যে যে আমরা যারা সরকারি হাসপাতালে এই সাপের বিষের রোগী আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা করি, আমাদের এখনকার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই বলে যে এই সময়টাতে আমরা যেরকম বিষধর সাপের দংশনের রোগী পাই এখনো কিন্তু এইরকমই পাচ্ছি। আমরা যে বেশি পাচ্ছি তা কিন্তু না। তার মানে বেড়ে যায়নি, আগের মতোই রয়েছে, কিন্তু আমাদের আতঙ্কের পরিমাণ বেড়ে গিয়েছে। তো স্যার, এই যে আমাদের মনে এত আতঙ্ক কিংবা স্ন্যাক বাইট হলে তাৎক্ষণিকভাবে করণীয় কি, বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকেই অনেক বেশি ভীতগ্রস্ত। একটু জানবো যে একজন ব্যক্তির স্ন্যাক বাইট করেছে, যেহেতু বর্ষাকাল, হতেই পারে যে কোনোভাবে, সেটি আগেও হতো, এখনো হচ্ছে, কিন্তু আতঙ্কের পরিমাণ বেড়ে গিয়েছে যেহেতু, তাই সচেতনতার জায়গা থেকে আমাদের সচেতন করাটা অত্যন্ত কর্তব্য। তাৎক্ষণিকভাবে কি ওঝার কাছে অনেকে চলে যাচ্ছে কিংবা তাৎক্ষণিকভাবে অনেকে বিষ নামানোর জন্য নানা পদ্ধতি ব্যবহার করছে, বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথম করণীয় সম্পর্কে বলি। আপনি যেটা বলছেন যেটা জরুরিভাবে করা দরকার, কোনো ব্যক্তি যদি সাপ দ্বারা ধ্বংসিত হয়, প্রথম কাজ হবে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনি সময় ক্ষেপণ করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। 2 নম্বর কথা বলবো, ভয় পাওয়া যাবে না। আমাদের দেশে বিষধর সাপ যেগুলোই কামড়ায়, সেই বিষধর সাপও কিন্তু তার দংশনের 30% দংশনের ক্ষেত্রে বিষ ঢালতে পারে, বাকি সময় কিন্তু সে পারে না। আচ্ছা, তো সুতরাং বিষধর সাপ কামড়ালেই আপনার বিষ শরীরে ঢুকে গেল, ঘটনা কিন্তু তা নাও হতে পারে। তো এই 2টা কথা খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি সময় নষ্ট করবেন না, নিকটস্থ হাসপাতালে আপনি যাবেন। 1, 2 নম্বর হচ্ছে ভয় পাওয়া যাবে না। 2, আমাদের হাসপাতালে গেলে পরে যদি বিষধর সাপ দংশন হয়ে থাকে তাহলে খুব দ্রুত অ্যান্টিভেনম শুরু করাটা খুব জরুরি। মাঝখানে কি হয়, ওঝার কাছে গেলে পরে এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয়ে যায়। একদমই। আমাদের দেশে যে এই সাপের দংশন ঘটে, আপনার 60 থেকে 70% ক্ষেত্রেই হচ্ছে সেগুলো নন পয়জনাস, মানে বিষধর না। আচ্ছা, আর বিষধর সাপও যখন কামড়ায় তখন দেখা যায় 3/1 ক্ষেত্রে সেই বিষ শরীরে ঢোকে। তো সুতরাং ওঝার কাছে যে সমস্ত রোগীগুলো যাচ্ছে এদের ম্যাক্সিমামই হচ্ছে শরীরের মধ্যে বিষ নাই। আচ্ছা, তো সুতরাং ওরা এমনিই ভালো হয়। তো এদের ভালো হওয়ার চান্স যেহেতু বেশি, মানুষ জানে ওর কাছে গেলে বিষ ঝেড়ে দিলেই সে অনেক দক্ষ একজন ওঝা। তো ওঝার কাছে মানুষ যায়, গিয়ে যদি বিষধর সাপ কামড়ায় এই সময়টা নষ্ট হয়ে যায়। সে ওঝাও যদি বুদ্ধিমান হয় তাহলে সে যদি তার কিছু বুদ্ধি থাকে, সে যদি দেখে এটা বিষধর সাপ দংশন করেছে, সে যদি ওই সময়েও এই ঝাড়ফুঁক না করে রুগীটাকে ছেড়ে দেয় তাহলেও কিন্তু রুগীটার অনেক উপকার হয়। 2, আর মানুষজন প্রাথমিক চিকিৎসা যেটা করবে সেটা হচ্ছে যদি দংশন হয়ে থাকে কোনো জায়গাটাকে একটু ক্লিন করে রাখা এবং ওই জায়গাটা না নাড়ানো, যাতে ওই জায়গাটা নড়াচড়া কম হয়। এটা রোগীকে বুঝিয়ে দিলে সে যদি হাতে বা সাধারণত পায়েই বেশি কামড়ায়, যেহেতু পাটা আমাদের নিচে থাকে, তো সুতরাং ওই পাটা নাড়ানো যাবে না। আর খুব যদি বুদ্ধিমান লোক সাথে থাকে, সে পায়ের পিছনে একটা কাঠ কিছু দিয়ে যদি গামছা দিয়ে জড়িয়ে দেয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি স্প্লিন্ট, এটা যদি করে দেয় তাহলে কিন্তু এখানকার রক্ত চলাচল কিছু কম হবে। সুতরাং তার সারা শরীরে বিষের সংক্রমণটা কম ছড়াবে। কিন্তু কখনোই গিট দেওয়া যাবে না। গিট দিতে গেলে পরে যদি আমরা কোনো দড়ি দিয়ে বা সূক্ষ্ম সুতা দিয়ে আমরা গিট দিই তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে কিন্তু রুগীর এই পায়ে পচন ধরতে পারে। তো সুতরাং এই কাজটা করা যাবে না। তো আপনি যদি এই 2টা কাজ করেন, যে জায়গাটাকে নাড়ানো যাবে না আর আপনি দ্রুত রুগীটাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন, তাহলেই অনেক দূর করা হয়ে যাবে, আমরা রুগীর জীবনটা বাঁচিয়ে দিতে পারব। একদমই। কিন্তু অনেকেই স্যার প্রশ্নবিদ্ধ এক্ষেত্রে যে হাসপাতালে গিয়েই বা তাদের করণীয় কি, এক্ষেত্রে কি কোনো ইনজেকশন বা কোনো মেডিসিন রয়েছে যেটি তাৎক্ষণিকভাবে তার বিষ নির্মূল করতে সহায়ক হতে পারে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। হাসপাতালে যদি কেউ যায়, আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল বা আমাদের বাংলাদেশের এই স্বাস্থ্য ব্যবস্থার যে ইউনিক চরিত্র, যে প্রত্যেকটা আপনার ইউনিয়ন লেভেলে এই রুগীদের হাসপাতালে যাওয়ার একটা কিন্তু সুযোগ আছে। যেই জায়গায় সে থাকুক 1 ঘন্টার মধ্যে সেটা উপজেলা হেলথ কমপ্লেক্সে পৌঁছাতে পারবে। আর এখনকার এই সিচুয়েশনে আমাদের স্বাস্থ্য বিভাগ খুব দ্রুত রেসপন্স করে আমাদের প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে এরকম স্নেক বাইটের চিকিৎসা করার প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার রয়েছে। আচ্ছা। তো সুতরাং ওইখানে গেলে পরে কি করতে হবে সে জানে। 1,
2 নম্বর কথা হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে আমাদের সমস্ত জায়গায় এই অ্যান্টি স্নেক ভেনম যেটাকে আপনি বলছেন যে সাপের বিষের প্রতিষেধক, এটা কিন্তু দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণেই দেওয়া আছে। যেমন আমার মেডিকেল কলেজের কথা আমি বলি যে প্রত্যেকটা অ্যাডমিশন ডেতে আমাদের 40 অ্যাম্প্রো আচ্ছা করে অ্যান্টি স্নেক ভেনম তৈরি থাকে, যেটা দিয়ে ইমার্জেন্সি যদি একটা রোগী একই সাথে 4টা সাপে কাটা রোগীও আসে, ওই 4টা সাপে কাটা রোগীকেই অ্যান্টি স্নেক ভেনম দেওয়া সম্ভব। তো সুতরাং এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম যেটা করতে হবে যে রোগীটা গেলে পরে এই রোগীর দংশন করার জায়গাটা দেখে রোগীকে কিভাবে কোন জায়গায় কিভাবে কামড়ালো এগুলো জেনে নিয়ে এইটা বিচার করা যে আসলেই সেটা সাপের বিষের দংশনের রোগী কিনা। আচ্ছা যদি নিশ্চিত হওয়া যায় সাথে সাথে অ্যান্টি স্নেক ভেনম আমার উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তাররাই দিতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ যে নেই। বর্তমান প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি যে সম্প্রতি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে যে কোনো একজন ব্যক্তিকে সাপ কামড়িয়েছে বা দংশন করেছে, সাপের পিছনে দৌড়াচ্ছে, সাপটাকে ধরে নিয়ে যেতে হবে যাতে করে যে ভেনমটি দেওয়া হবে অ্যান্টি স্নেক ভেনম সেটি যাতে সাপ দেখে নির্ণয় করা সম্ভব হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সুন্দর প্রশ্ন। আমরা যেটা করি মানে সাপের পিছনে আমি না গেলে পরে কিন্তু সাপ আমাকে কামড়াবে না। আমরা সাপকে দংশন করছি বলেই সাপ আমাদেরকে প্রতিদংশন করছে। সাপের জায়গাটা যদি আমরা নষ্ট না করতাম সাপ কিন্তু আমাদের লোকালয়ে আসতো না, একদম এটা সত্য কথা। তো সুতরাং অ্যাক্সিডেন্টালি যেহেতু রাসেল ভাইপার সাপ ইঁদুর খায় আর বরেন্দ্র অঞ্চলের তার জায়গা নষ্ট হয়ে গেছে, সে কিন্তু তার খাবারের সন্ধানেই এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সে কিন্তু পানিতেও থাকে না, গর্তের মধ্যেও থাকে না, সে ঝোপঝাড়ে থাকে যেখানে ইঁদুর থাকে। তা আমাদের কৃষকরা, আমাদের এখন 3 ফসলি জমি হয়েছে, ফসল আমাদের ক্ষেতের মাঠে অনেক ফসলের এই টুকরা ছিন্ন জিনিস এগুলো থাকে যেগুলো ইঁদুর খায়। ইঁদুরের সন্ধানেই সে কিন্তু এই কৃষকের খেতে যাচ্ছে এবং এই কৃষক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। তো কৃষকদের ক্ষেত্রে সেজন্যই আপনি দেখবেন যে সমস্ত চরাঞ্চলে যেখানে এখন ধান চাষ হচ্ছে ওইখানে এই সাপ পাওয়া যাচ্ছে। তো এখন যদি সাপ কাউকে কামড়ায়, এখন যদি আমি এই সিদ্ধান্তে যাই যে সাপটা আমাকে কামড়ালো, আমি সাপটাকে মারবো, তো এই চিন্তাটা আমরা তো আশরাফুল মখলুকাত, এটার সাথে মনে হয় যায় না। নিশ্চয়ই প্রথম সবার হাতেই মোবাইল ফোন আছে, তো সাপটা কামড়ালে পরে আমরা যদি একটু মোবাইল ফোনের ছবিটা তুলতে পারি একদমই। তাহলে কিন্তু একটা বড় কাজ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যদি সাপের ছবিটা থাকে আর কেউ যদি ভুলবশত হোক বা ওয়ান্টনলি যেটাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাকশন, সাপটাকে মেরেও ফেলি, তাহলে সাপটা সাথে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, আমি সাপটাকে মেরে ফেললাম, আমি বুঝে গেলাম সাপটা মরে গেছে, আসলে নাও মরতে পারে। আচ্ছা আপনি যখন ওইটাকে ধরতে যাবেন সে আপনাকে আবার চুমু দিতে একদমই পারে। তাই। সুতরাং এই কাজটা করা যাবে না। আপনি সাপের যদি ছবি তুলতে পারেন ভালো, আর যদি মনে হয় যে সাপকে আপনি পুরোপুরি মেরে ফেলেছেন তাহলেই আপনি সাপটাকে ধরতে যাবেন, না হলে সাবধান হওয়া খুব জরুরি। তারপরে আপনি যদি আমাদের কাছে আসেন, যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে আসেন, ওদেরকে আমরা শুধু সাপ না কিন্তু সাপটাকে কোন জায়গায় কিভাবে কখন কামড়িয়েছে ওইটা দেখেও বোঝা যায় যে এটা আসলে কোন সাপ। আচ্ছা একজন সাপ ঘরের মধ্যে একজন মানুষ নিচে ঘুমিয়েছিল তাকে কামড়েছে, এটা রাসেল ভাইপার হবে না। একজন কৃষক ধরন দেখেও বোঝা সম্ভব। ক্ষেতের মাঠে কাজ করতেছিল, ওইখানে তাকে সাপে কামড়িয়েছে, ইয়েস এটা রাসেল ভাইপার হতে পারে। তো সুতরাং কোন জায়গায় কখন কিভাবে কামড়িয়েছে সেটা এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো থেকেও আমরা কোন সাপ কামড়িয়েছে বুঝতে পারি। আরেকটা হচ্ছে দংশনের জায়গা, এই দংশনের জায়গা থেকেও আমরা বুঝতে পারি এই ঘটনাটা কোন সাপের কারণে হয়েছে, যেগুলোকে আমরা মেডিকেলের ভাষায় বলি সিনড্রোমিক অ্যাপ্রোচ। নিশ্চয়ই এইটা 1। 2 নম্বর কথা হচ্ছে যখন আমরা বুঝতে পারি না যে আসলে এটা মানে বিষধর সাপ নাকি বিষধর সাপ নয়, এগুলোর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, আচ্ছা খুব দ্রুত করা যায়, হাসপাতালে রোগীর বিছানার পাশেই করা যায়, আপনাকে অন্য কোথাও যেতে হবে না, রোগীর ব্লাড নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সেটা প্রমাণ পাওয়া যায় যে আসলেই সেটা বিষধর সাপের দংশনের জিনিস কিনা। আর রোগীটাকে 24 ঘন্টা একটু অবজার্ভ করা। তো এইগুলো যদি আমরা দেখি, দেখার পরে আমাদের একটা ক্লিনিক্যাল সিদ্ধান্ত হয়ে যায় যে রোগীটা বিষধর সাপে কামড়িয়েছে এবং তার মধ্যে বিষক্রিয়া হচ্ছে, আচ্ছা আমরা খুব দ্রুত তাকে অ্যান্টি স্নেক ভেনম এই প্রতিষেধকটা দিয়ে দিই। মশাবাহিত ডেঙ্গুর ব্যাধিগুলো নিয়ে হ্যাঁ, এখনো মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। এখন যে কোনো জ্বর হলেই এখন যদি দেখা যায় যে জ্বর হচ্ছে খুব বেশি তীব্র জ্বর, শরীর ব্যথা অনেক, এগুলো শরীর ব্যথা বিভিন্ন রকম হতে পারে। কিছু আছে আপনার যেগুলোকে আমরা বলি হাড়ের ব্যথা, ডেঙ্গুর মধ্যে অনেকে বলে চোখের ভিতরে পর্যন্ত ব্যথা হচ্ছে, আমার পিছনের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে ব্যথার জন্য, এরকম ব্যথা বলে। আর চিকুনগুনিয়া যা হয় মায়ালজিয়া, মাসেলগুলোতে খুব পেইন হয়,
মাসেল পেইন হলে তো রোগী হাঁটতে পারবে না। আমরা যখন চলি আমাদের কিন্তু মাসেল কন্ট্রাকশন হলে পরেই আমরা হাঁটতে পারি। একদমই। তো সুতরাং চিকনগুনিয়া হলে পরে সেজন্য বলা হয় ল্যাংড়া জ্বর, আচ্ছা। মানে রোগী হাঁটতে পারে না, বিছানায় শুয়ে থাকে। তো সাধারণ মানুষ এগুলো দিয়েও বুঝতে পারে, আবার নাও পারে, কারণ অনেক সময় আমরাও বিপদে পড়ে যাই যে আসলে এই রোগীটা কি চিকনগুনিয়া হলো না ডেঙ্গি হলো। তো এগুলোর জন্য আমাদের কাছে মেডিকেল পরীক্ষা আছে, আমরা রক্ত পরীক্ষা করি, সেগুলো বুঝতে পারি। তো জনসাধারণের জন্য যেটা বলার সেটা হচ্ছে জ্বর যদি বেশি হয়, শরীর ব্যথা যদি থাকে, আর এই সময়টাতে যদি থাকে, আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক সামান্য একটা টেস্ট করে আপনাকে বলে দিতে পারবে যে আপনি ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া কোনোটাতে আক্রান্ত হয়েছেন, এবং আপনার আতঙ্কিত হওয়ার কিছু নয়। আপনি ঘরে বসে কয়েকটা ওষুধ খেলেই আপনি ভালো হয়ে যাবেন। কারণ এই সমস্ত রোগীর অন্তত 5 থেকে 10% রোগীর এমন হয় যাদের হাসপাতাল ভর্তির প্রয়োজন আছে। সুতরাং হাসপাতালে ভিড় করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার চিকিৎসকের কাছে যান, অথবা আমাদের হাসপাতালের যে আউটডোরগুলো আছে এখানে যান, গিয়ে সামান্য একটা পরীক্ষা করুন। উনিই আপনাকে বলে দেবে যে আসলেই আপনার ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া কোনটা হয়েছে, এবং আপনি ঝুঁকিতে আছেন নাকি একটু হাসপাতাল যাওয়া লাগবে। নিশ্চয়ই। এবং জ্বর হওয়ার কতদিনের মাঝে যাওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন? আমরা বলি এখনকার যেহেতু ডেঙ্গু হওয়ার ঝুঁকিটা বেশি, আপনি যদি জ্বর হওয়ার 2য় বা 3য় দিনের মধ্যেই আপনি দেখেন যে আপনার জ্বর ভালো হচ্ছে না, এবং জ্বর বেশি হচ্ছে, শরীর ব্যথা বেশি হচ্ছে, এবং সাথে আপনার জীবনের ধারাটা চেঞ্জ হয়ে গেছে, আপনি কাজ করতে পারছেন না, আপনি ঘুমোতে পারছেন না, আপনি খেতে পারছেন না, আপনার বমি হচ্ছে, দেন রাষ্ট্র ইউর ক্লিনিশিয়ান। আপনি দ্রুত আপনার ক্লিনিশিয়ানের কাছে যান, উনি পরীক্ষা করলেই বুঝতে পারবেন 2য় বা 3য় দিন, সেটা জরুরি। আর এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, ঝুঁকিতে আছেন যারা, আমাদের গর্ভধারিণী মা যারা আছেন, তারপরে যারা হয়তো ট্রান্সপ্লান্টের রোগী এরা, আর যাদের ইমিউন মানে বিভিন্ন ক্যান্সারের জন্য ক্যান্সারের চিকিৎসা পাচ্ছেন, দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে আক্রান্ত ডায়াবেটিস আছে, রক্তচাপ বেশি আছে, এরা ঝুঁকিপূর্ণ রোগী। এদের যদি জ্বর হয় আপনারা অপেক্ষা করবেন না, তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানো জরুরি, এবং শনাক্তকরণ করা জরুরি আসলে জটিলতা কি, এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া অত্যন্ত কর্তব্য। একদম সত্য বলেছেন। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্ত, অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ আমাকে এতক্ষণ শোনার জন্য। আশা করি আপনাদের কিছু না কিছু উপকার হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।